2014 সাল পর্যন্ত ডব্লিউবিসিএস এর একটা আলাদা ধরন ছিল, তারপরে সিলেবাস চেঞ্জ হলো, সবটাই এমসিকিউ প্যাটার্নে এলো এবং আবার নতুন করে সিলেবাসের একটা পরিবর্তন এসছে। এবার এই নতুন সিলেবাস যেটা কার্যকারী হবে 2025 সালে ডব্লিউবিসিএস এক্সাম থেকে, সেটা দেখে অনেকেই কিন্তু ভয় পাচ্ছ, কারণ অনেকেরই মনে হচ্ছে সিলেবাসের সঙ্গে ইউপিএসসি সিলেবাসের যদি এতটাই সাদৃশ্য থাকে, তাহলে পরীক্ষাটা কি সেই ইউপিএসসির মাত্রাতেই কঠিন হতে চলেছে, নাকি এর মধ্যেও কোনো ফাঁক ফোকর আছে যেটা কাজে লাগিয়ে পরীক্ষা বা প্রিপারেশনটাকে একটু সহজ করে নেওয়া সম্ভব। ডেফিনেটলি সিলেবাসটা অনেক বড়, কিন্তু কিছু কিছু জায়গায় খানিকটা সুবিধা এসছে, আবার কিছু কিছু জায়গায় খানিকটা অসুবিধা এসছে। সম্পূর্ণ সিলেবাসটা যদি খুব মাইনিউটলি দেখো, কয়েকটা সুবিধা অসুবিধা যেগুলো সামনে এসছে, 1 নাম্বার হচ্ছে ম্যাথসে যারা খানিকটা উইক তাদের পক্ষে খানিকটা পরীক্ষা সহজ হচ্ছে। আবার এই পরীক্ষার নতুন সিলেবাস অনুযায়ী ইংলিশ একটা অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবে দেখা দিচ্ছে। এবং 3 নাম্বার হচ্ছে একটা লেখালেখির ব্যাপার এই পরীক্ষায় কিন্তু আসতে চলেছে। এবং এই সিলেবাসের আরেকটা সুবিধা হচ্ছে এমনভাবে বিষয়টা গোছানো হয়েছে যাতে বাংলার ওপর দখল থাকাটা বাধ্যতামূলক হয়, এবং একটা প্রোটেকশন দিচ্ছে যে অন্য রাজ্যের ছেলেমেয়েরা এসে এই রাজ্যের সিভিল সার্ভিস এক্সাম ক্র্যাক করার কোনো সুযোগ পাবে না। প্রিলিমস এবং মেন্স এই দুটো সিলেবাসকে আলাদা আলাদা দুটো ভিডিওতে আমি ব্যাখ্যা করার চেষ্টা করছি, যাতে খুব সুন্দরভাবে প্রিলিমসটাও বুঝে নেওয়া যায় এবং মেন্সটাও বুঝে নেওয়া যায়। আজকের এই ভিডিও হচ্ছে প্রিলিমস ওরিয়েন্টেড, যেখানে প্রিলিমসের নতুন সিলেবাসে আমাদের কোন কোন বিষয়বস্তুগুলো মনে রাখতে হবে সেটা নিয়ে একটা আলোচনা করা যায়। নতুন সিলেবাস অনুযায়ী প্রিলিমস পরীক্ষা দুটো পেপারে হচ্ছে, জেনারেল স্টাডিজ পেপার 1 এবং জেনারেল স্টাডিজ পেপার 2। এই দুটো পেপারই 200 নাম্বারের হচ্ছে, 200টা করে এমসিকিউ থাকবে এবং প্রত্যেকটা পেপারের সময় থাকছে 2 ঘন্টা। প্রথমে আলোচনা করা যাক পার্ট 2, মানে জেনারেল স্টাডিজ পার্ট 2, যে পেপারটা আমাদের কনভেনশনাল সিলেবাসের সঙ্গে একটা লেজুর হিসাবে জুড়ে গেছে, সিলেবাসটাকে একটু ভাস্ট করে দিয়েছে। এই পেপারটাতে মূলত জেনারেল স্টাডিজের যে মেন পেপার, যেটা কোয়ালিফাইং পেপার ফর প্রিলিমস, সেখান থেকে ম্যাথসটাকে তুলে এনে রেখেছে। তার সঙ্গে কিন্তু কম্প্রিহেনশন একটা অবিচ্ছেদ্য অঙ্গ এই জেনারেল স্টাডিজ 2 পেপারটা ক্লিয়ার করার জন্য। এই পেপারটা 200 নাম্বারে হচ্ছে, এখানে 66 পেতে হবে। সুতরাং এই পেপারের কোনো নাম্বার আমাদের প্রিলিমস কোয়ালিফাই করা বা না করার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না, শুধুমাত্র এই 66 যে পাবে তার মূল প্রিলিমসের পেপারটাকে এক্সামিন করা হবে। এবার এই পেপারে আছে কি, আমরা স্ক্রিনে যদি দেখি, কম্প্রিহেনশন 60 নাম্বারের রয়েছে, ইন্টারপার্সোনাল স্কিল ইনক্লুডিং দ্য কমিউনিকেশন স্কিল এটা 10 নাম্বার, সবচেয়ে কম নাম্বার রেখেছে। তার সঙ্গে লজিক্যাল রিজনিং অ্যান্ড অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি 35 মার্কস রেখেছে। ডিসিশন মেকিং অ্যান্ড প্রবলেম সলভিং এটার জন্য 30 নাম্বার রয়েছে। জেনারেল মেন্টাল এবিলিটির জন্য 30 নাম্বার, আর বেসিক নিউমেরেসি, ডেটা ইন্টারপ্রিটেশন এগুলোর জন্য 35 মার্কস। একটা জিনিস বুঝতে হবে যে এই জেনারেল স্টাডিজ পেপার 2তে মোটামুটি একটা নাম্বার যদি ক্যারি করতে হয়, ম্যাথসে যার দুর্বলতা আছে সে কিন্তু কম্প্রিহেনশনের 60 নাম্বার থেকে অনেকটা নাম্বারই তুলে নিতে পারছে। তার সঙ্গে ডেটা ইন্টারপ্রিটেশন, কমিউনিকেশন, এখান থেকে কিন্তু নর্মাল কিছু নাম্বার আসতে পারে। এবার আসি মূল কোয়ালিফাইং যে পেপারটা 200 নাম্বারের, যেখানে 200টা এমসিকিউ থাকবে এবং সেই পেপারে কিভাবে নাম্বার আনা যায়। তার আগে সাবজেক্ট কি কি আছে, আমাদের সেই পুরনোই ইংলিশ, জেনারেল সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, হিস্ট্রি, ন্যাশনাল মুভমেন্ট ইত্যাদি সবই রয়েছে। একটা পার্থক্য এসছে, সেটা হচ্ছে কনস্টিটিউশন প্লাস ইকোনমিক্স এই দুটো মিলে 40 মার্কস রাখছে। এতদিন বাকি পেপারগুলোতে 25 থাকতো এবং কনস্টিটিউশন ইকোনমিক্স মিলে 25 থাকতো। এখানে এই দুটো পেপারকে বা দুটো সাবজেক্টকে কিন্তু স্প্লিট করে দেওয়া হয়েছে 20-20 মার্কসে। তার কারণ বুঝতে হবে। তার কারণ হচ্ছে পলিটি থেকে নর্মালি ইন্টারন্যাশনাল রিলেশন বা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, মানে ইন্টারন্যাশনাল পরিসরের কোয়েশ্চেনগুলো বেশি জিজ্ঞেস করবে। এবং ইকোনমিক্সে তোমরা যদি খেয়াল করে থাকো, গত 2-3 বছর ধরে ইকোনমিক্সের কারেন্ট অ্যাফেয়ার্স ঘেঁষা কোয়েশ্চেনগুলো বেশি আসছে। আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, আরবিআই বা বিভিন্ন ইকোনমিক অর্গানাইজেশন, তাদের ট্রিটি বা তাদের নতুন ডিক্লারেশন, তার উপর কোয়েশ্চেন বেশি আসে। ফলে এই ইকোনমিক্স এবং সেই সঙ্গে কনস্টিটিউশন এই দুটো কিন্তু একটা প্রাইম ফ্যাক্টর হতে চলেছে এই 200 নাম্বারের পরীক্ষায়। আরেকটা পেপার রয়েছে যেখানেও 40 নাম্বার রয়েছে, সেখানে ইকোলজি, বায়োডাইভার্সিটি, ক্লাইমেট চেঞ্জ এই তিনটে জিনিসকে নতুনভাবে অ্যাড করা হয়েছে। এর আগেও গত 2-3 বছরের পরীক্ষায় ক্লাইমেট চেঞ্জের ওপর নানান ধরনের কোয়েশ্চেন আসতো, বায়োডাইভার্সিটির উপর 1-2 কোয়েশ্চেন তো থাকতোই, কিন্তু আলাদা একটা পেপার হিসাবে এবং 40 নাম্বারের জন্য সাজিয়ে দেওয়া হয়েছে এই তিনটে জিনিসকে।
এবার আমরা দেখছি যে পিএসসির সিলেবাস যেটা ডিক্লেয়ার করা হয়েছে সেখানে কোন কোন বিষয়বস্তুর ওপর দাঁড়িয়ে আমরা এই 3টে জিনিস বা 3টে সাবজেক্টকে পড়বো সেটা কিন্তু দেওয়া নেই। কিন্তু আমি তোমাদের সুবিধার জন্য এই পেপারগুলোকে আলাদা আলাদা কিছু ফরম্যাটে ভাগ করে দিচ্ছি, যাতে এগুলোকে ধরে এগুলোকে হেডিং করে তোমরা যদি নোট তৈরি করতে পারো, পড়তে পারো, তাহলে এই সাবজেক্টগুলো খুব সহজ হবে পড়াশোনার জন্য বা প্রিপারেশনের জন্য। তোমরা যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছ, ইকোলজির ক্ষেত্রে আমাদের কিছু বিষয়বস্তুগুলোকে মাথায় রাখতে হবে। প্রথম হচ্ছে বেসিক কনসেপ্ট। বেসিক কনসেপ্টের মধ্যে আমরা ইকোসিস্টেম, তার স্ট্রাকচার, ফাংশন এবং বায়োটিক এবং অ্যাবায়োটিক কম্পোনেন্টসের সম্পর্কে পড়ব। তারপরে রয়েছে এনার্জি ফ্লো, মানে ফুড চেইন, ফুড ওয়েভস, ট্রফিক লেভেলস ইত্যাদি সম্পর্কে আমাদেরকে পড়তে হবে। বায়োকেমিক্যাল সাইকেলস, যেগুলোর ওপর কিন্তু প্রচুর কোয়েশ্চেন অলরেডি এসেছে, সেখানে কার্বন, নাইট্রোজেন, ফসফরাস অ্যান্ড ওয়াটার সাইকেলের উপর আমাদেরকে জোর দিতে হবে। এছাড়া ইকোসিস্টেম সার্ভিসেস, সেখানে ভেরিয়াস বেনিফিটস দ্যাট হিউম্যান ডিরাইভ ফ্রম দ্য ইকোসিস্টেম, মানে আমাদের কি কি বেনিফিট হয় ইকোসিস্টেম থেকে সেটা সম্পর্কে একটা ধারণা রাখতে হবে। আর তারপর হচ্ছে ইকোলজিক্যাল সাকসেশন অ্যান্ড অ্যাডাপ্টেশন, মানে ইকোসিস্টেম সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে যেভাবে পরিবর্তিত হচ্ছে সেটার সঙ্গে বিভিন্ন স্পিসিস কিভাবে খাপ খাইয়ে নিচ্ছে এই পরিবর্তিত এনভায়রনমেন্টের সঙ্গে, সেটা আমাদেরকে পড়তে হবে। এরপর টাইপ অফ ইকোসিস্টেমস, সেখানে টেরিস্ট্রিয়ালে 3টে টাইপ রয়েছে, ফরেস্ট, গ্রাসল্যান্ড, ডেজার্ট এবং অ্যাকুয়াটিকের 2টো, ফ্রেশ ওয়াটার এবং মেরিন ওয়াটার। এবার আসি নেক্সট সেগমেন্টে, বায়োডাইভার্সিটির মধ্যে টাইপস অ্যান্ড লেভেলস অফ বায়োডাইভার্সিটি, যেখানে জেনেটিক্স, স্পিসিস, ইকোসিস্টেম ডাইভার্সিটি ইত্যাদি পড়তে হবে। তারপর বায়োডাইভার্সিটি হটস্পট, দ্য এরিয়াজ উইথ হাই লেভেল অফ বায়োডাইভার্সিটি অ্যান্ড ইউনিক স্পিসিস, যেটার উপর কোয়েশ্চেন অলরেডি আসে। আর তারপরে রয়েছে এন্ডেঞ্জার্ড অ্যান্ড এন্ডেমিক স্পিসিস, যেখানে স্পিসিস অ্যাট রিস্ক অফ এক্সটিংশন অ্যান্ড দোজ ফাউন্ড অনলি ইন স্পেসিফিক রিজিয়নস, মানে কোন জায়গায় কোন ধরনের স্পিসিস পাওয়া যায় এবং কোনগুলো এক্সটিংশনের পথে এগিয়ে যাচ্ছে সেইগুলো আমাদেরকে জানতে হবে, যেগুলো নর্মালি টেবিল বানিয়ে পড়া সম্ভব। তারপরে রয়েছে কনজারভেশন এফর্টস, মানে ইন সিটু বা এক্স সিটু যে কনজারভেশন মেথডস গুলো রয়েছে সেগুলো আমাদেরকে পড়তে হবে। তার সঙ্গে ইন্টারন্যাশনাল কনভেনশনস, তার মধ্যে সিবিডি মানে কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি এবং সিআইটিইএস কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন এন্ডেঞ্জার্ড স্পিসিস, সেই সম্পর্কে আমাদের পড়তে হবে। এবং তারপরে থ্রেট টু বায়োডাইভার্সিটি, মানে হ্যাবিটেট ডিস্ট্রাকশন, ইনভেসিভ স্পিসিস, ক্লাইমেট চেঞ্জ, পলিউশন ইত্যাদির আলোচনা থাকবে। ইকোলজি, বায়োডাইভার্সিটি, এরপরে রয়েছে ক্লাইমেট চেঞ্জ। এই বিষয়টা সম্পর্কে আমাদের কিন্তু কম বেশি কিছু আইডিয়া রয়েছে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের মাধ্যমে কিছু কোয়েশ্চেন আমাদের অলরেডি পড়তে হয়, কিন্তু তবুও যদি একটা ফরম্যাট তৈরি করে পড়তে হয় তাহলে আমাদের মাথায় রাখতে হবে ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে দ্য কজেস অফ ক্লাইমেট চেঞ্জ, গ্রিন হাউস এমিশন, ডিফরেস্ট্রেশন, আদার হিউম্যান অ্যাক্টিভিটিস, এটার থেকে কিন্তু বেশি কোয়েশ্চেন আসার চান্সেস রয়েছে। তার সঙ্গে কনসিকুয়েন্সেস অফ ক্লাইমেট চেঞ্জ, মানে রাইজিং টেম্পারেচার, সি লেভেল রাইজ, এক্সট্রিম ওয়েদার ইভেন্টস, এগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের বিভিন্ন ঘটনা থেকে প্রশ্ন আসার চান্সেস খুব হাই। তারপর মিটিগেশন স্ট্র্যাটেজিস, মানে রিডিউসিং গ্রিন হাউস গ্যাস এমিশন, প্রমোটিং দ্য রিনিউয়েবল এনার্জি, কার্বন সিকুয়েস্ট্রেশন ইত্যাদি। অ্যাডাপ্টেশন স্ট্র্যাটেজিস, তার মধ্যে অ্যাডজাস্টিং টু দ্য আনএভয়েডেবল ইম্প্যাক্টস অফ ক্লাইমেট চেঞ্জ। তারপর গ্লোবাল ইনিশিয়েটিভ, প্যারিস এগ্রিমেন্ট, আইপিসিসি রিপোর্টস, ক্লাইমেট চেঞ্জ ইন ইন্ডিয়া, স্পেসিফিক্যালি ইম্প্যাক্টস অ্যান্ড দ্য মিটিগেশনস অর অ্যাডাপ্টেশন এফর্টস ইন ইন্ডিয়া। এই বিষয়বস্তুগুলোকে মাথায় রেখে এগুলোকে এক একটা হেডিং করে আলাদা আলাদা নোট বা ওয়ান লাইনারের কালেকশন তৈরি করা যদি সম্ভব হয়, তার 40 নাম্বারের অনেকটাই নাম্বার আমরা কভার করতে পারবো। এই যে একটা আউটলাইন আমি তৈরি করে দেওয়ার চেষ্টা করলাম, তোমরা চাইলে এটাকে ডাউনলোড করে নিতে পারো বা এটার বাংলা ভার্সনটাকেও ডাউনলোড করে নিয়ে পড়াশোনা শুরু করতে পারো। ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল বা ফেসবুক পেজের লিঙ্ক থাকবে, তোমরা ওখানে ক্লিক করলেই এই বিষয়গুলো পেয়ে যাবে। জেনারেল স্টাডিজ পেপার 1-এ আরেকটা বিষয়বস্তু বলতে হয় যে জেনারেল সায়েন্স বলে যেটা রয়েছে, এখন কিন্তু শুধুমাত্র ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি পড়লেই হবে না। জেনারেল সায়েন্সের মধ্যে তোমাকে ইনক্লুড করতে হবে সায়েন্স অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট অফ ইন্ডিয়া অ্যালং উইথ দ্য হোল ওয়ার্ল্ড, এবং সেই সঙ্গে মেডিসিন রিলেটেড ফিল্ডে যে নতুন ইনভেনশনগুলো হচ্ছে সেটাকেও কনসিডার করতে হবে, এবং স্পেস রিসার্চ,
বা ডিফেন্স রিসার্চের ওপর ভারতবর্ষ কিভাবে এগিয়ে যাচ্ছে সেই প্রশ্নগুলোকেও কিন্তু কনসিডার করতে হবে। ফলে ঘুরে ফিরে একটা জিনিসই সামনে আসছে যে তুমি জেনারেল সায়েন্স পড়ো বা কনস্টিটিউশন পড়ো, ইকোনমিক্স পড়ো, নর্মাল হিস্ট্রি, ন্যাশনাল মুভমেন্ট, ইংলিশ বাদ দিলে বাকি সব সাবজেক্টগুলোর কারেন্ট ইভেন্টসের ওপর তোমাকে খেয়াল রাখতে হবে এবং এই সাবজেক্ট ওরিয়েন্টেড যে কারেন্ট অ্যাফেয়ার্সের কালেকশনগুলো থাকে সেগুলোর ওপর সবচেয়ে বেশি ফোকাস করতে হবে। এবং জেনারেল স্টাডিজ পেপার বাইরে থেকে দেখলে খুব কঠিন লাগবে, বিষয়টা কিন্তু একদমই তা নয়। কিছু জিনিস কঠিন থাকবে, কিছু জিনিস সহজ থাকবে। তোমার টার্গেট এটা থাকবে যে এটা কোয়ালিফাইং পেপার, সুতরাং এফর্ট, এনার্জি, টাইম এই পেপারটাতে ততটাই দেব যতটা প্রয়োজন, তার বেশি নয়। আর জেনারেল স্টাডিজ 2 এর আরেকটা বিষয় হচ্ছে এটা কিন্তু প্র্যাকটিস ওরিয়েন্টেড একটা পেপার। এই পেপারটায় মুখস্থ করে তুমি কোনো নাম্বার বাড়াতে পারবে না, এখানে প্রচুর প্র্যাকটিস করতে হবে। এইবার প্রিলিমস রিলেটেড এই বিষয়বস্তুতে একটা জিনিস বলি যে তোমরা এই প্র্যাকটিসগুলো করবে কি করে। ভারতবর্ষের পশ্চিমবঙ্গ ছাড়া মোটামুটি অনেকগুলো রাজ্যতেই কিন্তু এই সিলেবাস ধরেই তাদের স্টেট সিভিল সার্ভিস এক্সামের পরীক্ষা হচ্ছে। তোমরা ইন্টারনেট থেকে অনায়াসেই সেই রাজ্যের স্টেট পিএসসির থেকে কোয়েশ্চেন পেপারগুলো ডাউনলোড করে নিতে পারো এবং তোমরা যদি বিভিন্ন রাজ্যের কোয়েশ্চেন পেপারগুলো দেখতে শুরু করো তাহলে কিন্তু জেনারেল স্টাডিজ পেপার 2 নিয়ে তোমাদের তেমন কোনো ভাবনা থাকবে না, ইজি লাগবে। এবং মাথায় রাখবে এই সিলেবাসের মূল লাইনটাই হচ্ছে হোয়াট ক্যান বি এক্সপেক্টেড ফ্রম আ কমন গ্র্যাজুয়েট। সুতরাং সাবজেক্টের সংখ্যা যতই বাড়ুক না কেন কখনোই ভয়ঙ্কর থেকে অতি ভয়ঙ্করের দিকে যাবে না, সবকিছুই নর্মাল থাকবে, সবকিছুই তোমার গ্রিপের মধ্যে থাকবে। তোমাকে শুধু পজিটিভ থাকতে হবে এবং জিনিসগুলোকে অ্যানালিসিস করে অন্য রাজ্যের স্টেট সিভিল সার্ভিস এক্সামের কোয়েশ্চেন পেপারে কি কি জিনিস আসছে সেগুলোকে বুঝে, বা যে নতুন সাবজেক্টগুলো সম্পর্কে তোমাকে একটা আউটলাইন তৈরি করে দিলাম সেগুলো ধরে ধরে পড়তে হবে। প্রিলিমস নিয়ে আপাতত এই আলোচনাটুকুই থাকছে। এরপরে একটা নতুন ভিডিও আসবে যেখানে সিলেবাসটা মেন্সে কিভাবে পরিবর্তন হচ্ছে এবং সেখানে কি কি সুবিধা অসুবিধা আছে বা কোন সাবজেক্টের উপর একটু বেশি ফোকাস করবে বা কিভাবে পড়বে তার একটা সামগ্রিক আলোচনা করার চেষ্টা করব।